সকল বাউল শিল্পীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বিশেষ করে যারা ওই অনুষ্ঠানে ছিলেন, যারা ইচ্ছা মতো নাচানাচি করছেন, এটা আমার বোন হোক, আমার মেয়ে হোক, আমার মা হোক, এতে কোনো আমার আপত্তি নাই। যারা ওই অনুষ্ঠানে ছিলেন, আমি মনে করি প্রত্যেকটা শিল্পীর লাইভে এসে ক্ষমা চাওয়া উচিত। বিসমিল্লাহির রহমানুর রহিম। দেশে ও দেশের বাইরে যে যেখানে আছেন সকল বাউল প্রেমী ও তরিকতপন্থী ভাই ও বন্ধুদের জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আগেই ঘোষণা দিয়েছিলাম লাইভে আসবো আজকে রাত 10টায়। বিদ্যুৎ ছিল না বিদায় 1 ঘন্টা লেট হলো, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে যে বিষয়টি নিয়ে লাইভে আসা, আমাদের বাউল শিল্পীদের মধ্যে বর্তমান যে পরিস্থিতি আপনারা সকলেই অবগত আছেন। তো আমি আসলে ওই একটা উদ্দেশ্যেই লাইভে আসা, মূলত আপনারা অনেকেই জানেন আমাদের দেশে অলিয়া উলিয়াদের দরবারে জ্বালাও পোড়াও ভাঙচুর তৌহিদি জনতার ব্যানারে মানে অনেক দিন থেকেই চলে আসতেছে। তো গতকালকেও শাহালি বাবার দরবারে, মিরপুরে এক শাহালি বাবার দরবারে পাগল ফকিরদের উপর হামলা হয়েছে। তো আমি নিন্দা জানাই এই সমস্ত কাজগুলো যারা করে, সে যে দলেরই হোক বা যেই হোক, ভালো কাজকে ভালো বলতে হবে, মন্দ কাজকে মন্দ বলতে হবে। বিষয়টা হলো, আমরা অলিয়া উলিয়াদেরকে ভালোবাসি, অলিয়া উলিয়াদের মহাব্বত করি, তাদের দরবারে আমরা যাই তাদের ফায়েজ পাওয়ার আশায়। যদি কেউ অলিদেরকে আঘাত করে, অলিয়া উলিয়াদেরকে কষ্ট দেয়, কিংবা অলিয়া উলিয়া ভক্ত মানুষদেরকে কষ্ট দেয়, আঘাত করে, তাহলে এটা আমাদেরও খারাপ লাগে। এ কথাও সত্য। আবার এটাও সত্য যে যারা অলিয়া উলিয়ার দরবারে গিয়া বিভিন্ন নেশা এবং কি নেশাদ্রব্য জিনিস বিক্রি করে খায়, যারা নেশার সাথে জড়িত, মাদকের সাথে জড়িত, তাদেরকেও আমরা ঘৃণা করি। আমরা তাদের পক্ষে না। আমরা অলিদের ভালোবাসি, অলি ভক্তদের মহব্বত করি। কিন্তু যারা অলিয়া উলিয়ার দরবারে গিয়া অলিয়া উলিয়াদের এই বদনাম করার জন্য এই সমস্ত কাজগুলো করে, তাদেরকে আমরা ভালোবাসি না। তবে অলিদেরকে মহব্বত করি, অলি ভক্তদের মহব্বত করি, যেহেতু আমরা নিজেকে মুসলিম হিসেবে দাবি করি। আপনারা জানেন একটা বিষয় নিয়ে ফেসবুকে অনেক তোলপাড় হইতেছে, ফেসবুক ইউটিউবে। সেই বিষয়টি হলো বাউল শিল্পী বাবলি সরকার। বাবলি সরকার তার মেয়ের জন্মদিন পালন করছে। জন্মদিনের অনুষ্ঠানে আমাকেও দাওয়াত দিয়েছিল। আমার অনুষ্ঠান ছিল বিদায় আমি যাইতে পারি নাই। তো যারা ওই অনুষ্ঠানে গেছে আপনারা দেখছেন, কারণ ওখানে যতগুলি মেহমানকে দাওয়াত করা হয়েছিল, আমার মনে হয় তার চাইতেও বেশি মিডিয়া ছিল। যতগুলি মেহমান ছিল তার চাইতে বেশি মিডিয়া ছিল। বিশেষ করে এই এখন তো প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, অনেকে আইডি চালায়, ফেসবুক পেজ চালায়, আবার অনেকের ইউটিউব চ্যানেল আছে। তো একটা অনুষ্ঠান করলে, অনুষ্ঠানে দাওয়াত দিলে যারা মিডিয়ার লোক যারা আছে তাদেরকে দাওয়াত দিলে তো তারা যাবেই। আর তারা একটা অনুষ্ঠানে গেলে অনুষ্ঠানে যা হয় তাহাই প্রচার করে। আর এটা প্রচার করাটা তাদের কোনো দোষের কোনো কিছু নাই। ওখানে আমরা দেখেছি ওই মেয়েরা, বিশেষ করে আমাদের শিল্পী যারা মেয়ে শিল্পীগুলো, তারা বিভিন্ন রং উল্লাস, নৃত্য, ডান্স যার যার মন মতোই করছে। তার মধ্যে তৃতীয় লিঙ্গের একজন হিজড়া, সেও নাচানাচি করছে। হিজড়াদেরকে দাওয়াত দিলে ওরা নাচানাচি করবে, এটাই স্বাভাবিক, এটাও দোষের কিছু না। এখন কথা হইতেছে, একটা হিজড়া নাচানাচি করে, নাচানাচি তার পেশা। কিন্তু যারা আমার বাউল শিল্পী, তারা তো নাচানাচি করার কথা না। যারা বাউল শিল্পী তারা তো নাচনেওয়ালি না, তারা বাউল শিল্পী। একটা দাওয়াতে গেছে, হয়তো 2টা গান গাবে, ওই গানের ভাবে একটু ভাব আসতে পারে। তার মানে এই না যে একেবারে ওই মানে কি বলবো, তার মানে এই না যে এইভাবে নৃত্য করতে হবে, এইভাবে ডান্স করতে হবে। তো আমি কোনো শিল্পীকে দোষ দেই না, কোনো শিল্পীকে দোষ দেই না।
তবে আগে একটা কথা বলে রাখি, মন্দকে মন্দ বলি, ভালোকে ভালো বলি। ওই অনুষ্ঠানে যা হয়েছে এটা বাউল শিল্পীর কাছ থেকে, যারা বাউল গান প্রেমী বা বাউল প্রেমী তাদের কাছ থেকে কেউ আশা করে না। এতে বাংলাদেশের বাউল শিল্পীদেরকে যারা ভালোবাসে, যারা বাউলদের গান শুনে ভক্ত আশেকান যারা আছে, তাদের অন্তরে কষ্ট লাগছে। আরও কষ্ট লাগছে পরের দিন সকালবেলা আইসা যখন বাবলি সরকার লাইভে আইসা যখন মিডিয়ার লোকজন যারা ইউটিউবার যারা তাদেরকে যখন বিভিন্ন গালিগালাজ করেছে, এটা আরও বেশি খারাপ লাগছে। কারণ হইতেছে সে দাওয়াত দিছে, তার দাওয়াতেই তো গেছে। আর দাওয়াতে এই ইউটিউবার বা যারা মিডিয়া আছে তারা গেলে যা করবেন আপনি তাহাই তো প্রচার করবে, এটাই তো নিয়ম। তে এই জন্য ভাবছিলাম যে বাবলি সরকার হয়তো লাইভে আইসা ওই যারা এই কাজগুলো করছে বা যারা ভক্ত আশেকান যারা অন্তরে কষ্ট পাইছে হয়তো তাদের উদ্দেশ্যে কিছু বলবে, এরকম একটা ভাবনা ছিল। কিন্তু আসলেই ওইটা হয় নাই। সে আরও গালিগালাজ করছে মিডিয়াদেরকে, কেন তারা এটা প্রচার করলো। তাই আমি বাবলি সরকারকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো, তুমি দাওয়াত দিছো, তারা গেছে, ইউটিউবার গেল না, মিডিয়া গেল না, কিন্তু প্রত্যেকটা দাওয়াতি মেহমানের হাতে তো মোবাইল আছে। আর এই মোবাইলের মধ্যে তো এখন 90% জন মানুষ সে পেজ চালায়, আইডি চালায়, এটা তো ছাড়তেই পারে। আর যেহেতু বিষয়টা নিয়ে একটু সমালোচনা হইতেছে, তুমি নিজের মুখে যদি একটু দুঃখ প্রকাশ করতা তাইলেই মনে হয় মিটে যাইতো। তুমি এটা না করে মিডিয়ার লোকজন যারা তাদেরকে গালিগালাজ করাতে কি হইল, তার আরও ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হয়ে আরও বিভিন্ন কাইটা সাইটা কিন্তু এটা প্রচারের সংখ্যাটা কিন্তু আরও বাইরে গেছে। তো আমি একটা জিনিস জানি, ডাস্টবিনে কেউ ঘাটাঘাটি করলে মেশকো আম্বরের গ্রান বের হবে না, ময়লার গন্ধ বাহির হবে। ডাস্টবিনে যদি কেউ ঘাটাঘাটি করে, ডাস্টবিন থেকে মেশকো আম্বরের গ্রান আসবে না, ময়লার গন্ধ আসবে। যদি পরের দিন লাইভে আইসা তুমি একটু দুঃখ প্রকাশ করতা তাইলে এই ঘাটাঘাটিটা থাইমা যাইতো। কিন্তু তুমি গালিগালাজ করাতে তার আরও রাগান্বিত হয়েছে, তারা আরও এটা নিয়ে ঘাটাঘাটি বেশি করতেছে, যে কারণে ময়লার গন্ধ আসতেছে। তো যাক, তোমার জ্ঞানে যতটুকু ধরছে তুমি ততটুকু করছো। আর যে কথাটি না বললেই নয়, ইউটিউবার ভাই যারা আছেন বা ফেসবুকে যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো ওই কথাটি যে ময়লা ঘাটাঘাটি করলে গন্ধই বের হয়, এটা আসলে ওই মেশকো আম্বরের গ্রান বের হয় না। এই কথা জ্ঞানী গুণী লোকেরা বলে গেছে। এখন যারা বাউল গান গাওয়ায়, বিভিন্ন অলিয়া উলিয়ার দরবারে বিভিন্ন গুরু ভক্ত তরিকতপন্থী মানুষেরাই কিন্তু এই বাউল গানের আয়োজন করে, কইরা বাউল গানটা গাওয়ায়। তাদের কিন্তু আমাদেরকে শায়েস্তা করতে, আমরা যারা বাউল গান করি, আমরা যারা বাউল গানের শিল্পী, আমাদেরকে শায়েস্তা করতে, আমাদেরকে শিক্ষা দিতে তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ক্ষমতা রাখে। কি ক্ষমতা? যদি বারেক বৈদেশি অসামাজিক কোনো কর্মকাণ্ড করে আর এটা যদি তাদের চোখে বাজে, আর তারা যদি বলে যে বারেক বৈদেশিরে আমাদের দরবারে আনবো না, তাইলেই তো আমার বেটাগিরি শেষ, তাইলেই তো আমার বেটাগিরি শেষ। একটা কথা বলে, এটা রাজনৈতিক নেতারা বলে, জনগণ সকল ক্ষমতার উৎস। আমরা যারা বাউল পালা গান করি, সমস্ত অলিয়া উলিয়ার দরবারের ভক্ত মুরিদান যারা, তারা হইতেছে আমাদের উৎস। তারা যদি সাপোর্ট করে যে বারেক বৈদেশিরে আনেন, তাহলে বারেক বৈদেশি ভালো। আর যদি ওরা সাপোর্ট করে যে না, বারেক বৈদেশির অবস্থা ভালো না, তাকে আনা যাবে না, তাইলেই তো আমার বয়তিগিরি শেষ। একটা শিল্পীর, একজন বাউলের এই যদি সাপোর্টাররা যদি সাপোর্ট না করে, তাইলে কি আর থাকে বাউলগিরি থাকবো? আমরা অলিয়া উলিয়াদের দরবারে গান করি, ভক্ত আসে গানরা আমাদেরকে মহব্বত করে বায়না করে, ওরা যদি একবার মন থেকে উঠায় ফেলায় যে আর বারেক বৈদেশিরে আমরা আমাদের দরবারে নিব না, তাইলে এর চাইতে শক্ত কোনো প্রতিশোধ নাই, এর চাইতে শক্ত কোনো প্রতিশোধ নাই। বাংলাদেশের বাউলরা 10টা প্রোগ্রাম যদি বাহিরে করে, 90টা প্রোগ্রাম অলিয়া উলিয়ার দরবারে করে। আর ওই দরবারগুলো থেকে যদি আমি বারেক বৈদেশিরে বয়কট করে, তাহলে আমার বয়তিগিরি শেষ, আমার এই বাউল সাধনাটাও শেষ। আমি যে এই যে এত বছর ধরে গান করি, আমার সমস্ত সাধনা দুলিশাত হয়ে যাবে সেই দরবারের দরদিরা যদি আমাকে সাপোর্ট না করে, যদি খালি একবার বিরুদ্ধে দাঁড়ায় যায়। আমি কি বলতে চাইছি, যারা বাউল সঙ্গীত প্রেমী, দরবার প্রেমী, অলি ভক্ত তরিকতপন্থী মানুষ, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। আপনারা ইচ্ছে করলে আমার বয়তিগিরি আছে, আপনারা ইচ্ছে করলে আমার
বয়াতিগিরি চলবো। আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমি যত বড় শিল্পী হই আমার কোনো মূল্য নাই, আমার শিল্পিত্ব এখানেই শেষ, আমার বাউলগিরি এখানেই শেষ। তে যদি আপনাদের মনে আঘাত লাইগা থাকে, আমি যদি আপনাদের মনে আঘাত দিয়া থাকি, তাহলে আপনারা আমারে সাপোর্ট করবেন না। এর চাইতে তো আর কোনো প্রতিশোধ নাই। আর যদি আমি আপনাদের কাছ থেকে মাপ মুক্তি নিতে পারি, আপনারা যদি আমাকে ক্ষমা করেন, তাইলে আমি আবার আপনাদের হৃদয়ে জায়গা পাইব। এটাই হইতেছে মূল কথা। আর অনেকেই দেখছি পোস্ট দিতেছেন যে বাংলাদেশের বাউল সমিতির সভাপতি লতিফ সরকারকে কে বানাইল। এই পোস্টগুলি অনেকগুলো আইডি থেকে দেখছি। ওই বিষয়টা আমি একটু পরিষ্কার করতে চাই। বাংলাদেশ বাউল সমিতি একটাই, যেটা সমাজ সেবা থেকে অনুমোদিত, সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে অনুমোদিত। বাংলাদেশ বাউল সমিতি একটাই। আর এই বাংলাদেশ বাউল সমিতির প্রতিষ্ঠাতা শাহজাহান ভান্ডারী সাদুল্লাপুরী। শাহজাহান ভান্ডারী সাদুল্লাপুরী, তার বাড়ি হলো মতলব, হজরত শাহ সুলেমান ল্যাংটা বাবার মাজারের পাশেই তার বাড়ি, ওখানেই তার মাজার, ওখানেই তার দরবার। এই শাহজাহান ভান্ডারী সাদুল্লাপুরী উনি বাংলাদেশ বাউল সমিতির যে অফিস, এটা কিনে বাউল শিল্পীদেরকে অক্ষ করে দিয়ে দিছে একেবারে। এখানে শুধু বাউল শিল্পীরাই স্থান পাবে। এখানে বাউল শিল্পীদের কথায় বা বাউল শিল্পীদের পরিচালনায় এই বাউল সমিতি চলবে। আমি শ্রদ্ধা নিবেদন করি শাহজাহান ভান্ডারী সাদুল্লাপুরী সেই দরদির দরবারে। উনি বাউল সমিতির অফিস কিনে আমাদেরকে দিয়ে গেছে বিদায় আমরা আজকে বাংলাদেশ বাউল সমিতিতে গিয়ে বসতে পারি। আর বাংলাদেশ বাউল সমিতিটা হলো শাহালি মার্কেটের ৩য় তলায়। তো অন্তত কয়েক কোটি টাকার সম্পদ এটা। বাংলাদেশ বাউল সমিতির এই লতিফ সরকার, তার যে সমিতি, তার সমিতিটার নাম হলো বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন। এটা এই সমিতির প্রতিষ্ঠাতা মমতাজ বেগম এটার প্রতিষ্ঠাতা, আমি যতটুকু জানি। আর ওখানে নির্বাচন করে কমিটি গঠন করা হয়েছে একবার, লতিফ সরকার সভাপতি হয়েছিল। এরপরে আবার কমিটি নতুন করে করা হয়েছে, কাজল দেওয়ান সভাপতি হয়েছে। পরে আবার নতুন করে কমিটি করা হয়েছে, আবার লতিফ সরকার সভাপতি হয়েছে। এটা হইতেছে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন। এটা এর প্রতিষ্ঠাতা মমতাজ বেগম। হ্যাঁ, এটা আলাদা একটা সমিতি। এখানে তারা ওই সমিতিটা পরিচালনা করে। আর বাংলাদেশ বাউল সমিতি যেটা, এই বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ছিল মহারাজ আবুল সরকার। তো মহারাজ আবুল সরকারের যে বিষয়টা, এটাও আপনারা জানেন। 5ই আগস্টের পরে আমাদের বাংলাদেশ বাউল সমিতির কমিটি বিলুপ্তি হয়। 5ই আগস্টের পরে বাংলাদেশ বাউল সমিতির কমিটি বিলুপ্তি হয়। বিলুপ্তি হয়েছে মানে মাত্র কয়েক মাস আগে। তো এখন পুনরায় বাংলাদেশ বাউল সমিতির কমিটি গঠন হয়েছে। বাংলাদেশ বাউল সমিতির কমিটি গঠন হয়েছে। এটা পরিচিতি প্রকাশ করব আমরা 19 তারিখ। আসতেছে 19শে মে বাংলাদেশ বাউল সমিতির নতুন কার্যকরী কমিটি প্রকাশ করা হবে। আমরা মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন বা ইউটিউবার মিডিয়া যারা চালায়, তাদেরকে আমরা দাওয়াত দিব, তাদেরকে আমরা রাইখা তারপর আমরা কমিটি ঘোষণা করব, কে সভাপতি, কে সেক্রেটারি। 31 সদস্যের একটা কমিটি আমরা সাজিয়েছি। এই 31 সদস্যের কার্যকরী কমিটি আমরা প্রকাশ করব 19শে মে। আমরা আপনাদেরকে জানাবো এবং কি লাইভে কথা বলবো ইনশাল্লাহ। এই 19শে মে 4টায়, বিকাল 4টায় আমরা কমিটি আত্মপ্রকাশ করব। ওই দিন আপনারা সকলেই জানতে পারবেন। আর বাংলাদেশ বাউল সমিতির যত শিল্পী আছে, আপনারা একটা কথা মনে রাখবেন, আমরা বাংলাদেশ বাউল সমিতির সদস্য যারা, শিল্পী যারা, তারা একটু ব্যতিক্রম। কীরকম ব্যতিক্রম? বাংলাদেশ বাউল সমিতিতে আগে পরে যারা ভর্তি হয়েছে, যারা সদস্য, তাদেরকেও একটু যাচাই বাছাই কইরা পরে এই সংগঠনে নেওয়া হয়েছে। বাংলাদেশ বাউল সমিতির যে সমস্ত শিল্পীরা ছিল বা আছে, আপনারা চিনেন ফকির আবুল সরকার, বাংলাদেশ বাউল সমিতির শিল্পী। বাংলাদেশ বাউল সমিতির শিল্পী ছিল
আমার গানের গুরু বাবু সুনীল কর্মকার, শিল্পী ছিল অসীম দাস, অসীম সরকার। এরপরে শিল্পী ছিল শিল্পী শাহ আলম সরকার আছে। আমার গানের গুরু উনি চলে গেছে, প্রয়াত হয়ে গেছে গত ফেব্রুয়ারির 6 তারিখে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। দোয়া করবেন, মালিক যেন তাকে শান্তিতে রাখে, এই দোয়া চাই। তার ছাত্র হিসাবে দোয়া ভিক্ষা চাই আপনাদের কাছে, আমার সেই গানের পাখিটার জন্য দোয়া করবেন, মালিক যেন তাকে শান্তিতে রাখে। ফকির আবুল সরকার, শাহ আলম সরকার, এরপরে আমাদের শিল্পী এই আলিয়া বেগম, বাউল মাতা আলিয়া বেগম, জনাব আকলিমা বেগম, এরপরে আমাদের শিল্পী এই বাংলাদেশ বাউল সমিতির শিল্পী হলো আপনার আমাদের শিউলি দেওয়ান, এরপরে আমাদের সাথে আছে আমাদের শাপলা সরকার, এরপরে আমাদের শিল্পী আনোয়ার সরকার, নয়ন শেখ, এরপরে আছে আমাদের বাদল সরকার, এরপরে আমাদের শিল্পী শান্ত সরকার, সেলিম নুরি, আমি বারেক বৈদেশি আছি, বাউল কবির সরকার আছে, আমাদের শিল্পী ঝর্ণা সরকার, আমাদের জান্নাত বৈদেশি, মানে অনেকগুলো শিল্পী, আমি কতগুলো নাম বলবো, আমাদের বাংলাদেশ বাউল সমিতির এরা শিল্পী। আর যারা ওই বাউল গানের মানে বাউল শিল্পী নাম ব্যবহার করে যারা অসামাজিক কর্মকাণ্ড করে, ওই সমস্ত শিল্পীদেরকে আমরা বাংলাদেশ বাউল সমিতির সদস্য হিসাবে নেই না, আগেও নেই নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ ওই ধরনের শিল্পী আমাদের এই সমিতিতে নেওয়া হবে না। কোন শিল্পী নেওয়া হবে না? যারা এই বাউল শিল্পী নামটা ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড করে, অসামাজিক কর্মকাণ্ড করে, ওই ধরনের শিল্পীগুলি বাংলাদেশ বাউল সমিতির মধ্যে নাই, ভবিষ্যতে তারা অ্যাড হতেও পারবে না। এছাড়া বাউল শিল্পী যারা যারা বাংলাদেশের বাউল শিল্পী, তারা প্রত্যেকেই আমাদের এই বাংলাদেশ বাউল সমিতিতে তাদের জন্য অগ্রাধিকার, কারণ এটা বাউল সমিতি। বাংলাদেশ বাউল সমিতির শাখা আছে 91টা, জেলা এবং কি থানা শাখা মিলিয়ে 91টা শাখা দেওয়া আছে। তো এই সমিতির সভাপতি ছিল আমাদের মহারাজ আবুল সরকার 5ই আগস্টের আগে, এরপরে সেক্রেটারি ছিল আমাদের সেলিম মোল্লা ভাই। যদিও আপনারা জানেন 5ই আগস্টের পরে এই অনেক সাংগঠনিক বিষয়গুলি এলোমেলো হয়ে গেছে, তবে যাক, আমাদের কমিটির মেয়াদ ছিল বিদায় আমরা নতুন করে কমিটি করতে পারি নাই। তা এই কিছুদিন আগে আমরা এই সংগঠনের স্বার্থে, বাংলাদেশ বাউল সমিতির স্বার্থে নতুন কমিটি গঠন করেছি। আমি ভুলে গেছিলাম, আমাদের সুনামধন্য গায়ক মিরাজ দেওয়ান ভাই আমাদের এই বাংলাদেশ বাউল সমিতির একজন। আরও অনেক শিল্পী আছে, হয়তো অনেকের নাম বলতে পারতেছি না, যদি লাইভটি দেখেন মনে কষ্ট নেবেন না। এই তাদেরকে নিয়েই আমাদের এই বাংলাদেশ বাউল শিল্পী, আমার সালাম সরকার ভাই, উনি আমাদের সাথে আছে। বাউল শিল্পী গীতিকার আকাশ দেওয়ান ভাই, উনি আমাদের সাথে আছে। এরপরে শরীয়ত সরকার, আপনাদের সকলের সুপরিচিত শিল্পী, উনি আমাদের সাথে আছে। আমাদের অনেক সিনিয়র শিল্পী, এক কথায় বলতে গেলে অনেক সিনিয়র শিল্পীদেরকে নিয়ে বাংলাদেশ বাউল সমিতিটা পরিচালনা হয়েছে এই পর্যন্ত। তো মাঝখানে বেশ কিছুদিন এটা এই কমিটির মানে একটু এলোমেলো ছিল, আমরা আবার পুনরায় কমিটি গঠন করেছি 31 সদস্য নিয়ে। আগামী 19শে মে এই কমিটির পরিচিতি অনুষ্ঠান হবে, আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন। আর যে কথাটা বলছি, আসলে বাংলাদেশ বাউল সমিতি বলতে একটাই, যে বাংলাদেশ বাউল সমিতি সমাজ সেবা অধিদপ্তরের অন্তর্ভুক্ত, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, এবং কি বাংলা একাডেমির সাথেও এটা জড়িত। এটা বাংলাদেশ বাউল সমিতি, এটা সরকারি রেজিস্ট্রেশন করা। আর এর প্রতিষ্ঠাতা সুফি সাধু শাহজাহান ভান্ডারী সাদুল্লাহপুরী, উনি। আর কমিটি হয়তো চেঞ্জ হয়, যে কোনো সংগঠনের কমিটি চেঞ্জ হয়, কিন্তু প্রতিষ্ঠাতা তো চেঞ্জ হয় না। প্রতিষ্ঠাতা শাহজাহান ভান্ডারী সাদুল্লাহপুরী, উনি, ওনার দেয়া সংগঠন বাংলাদেশ বাউল সমিতি। এই বাংলাদেশ বাউল সমিতির কমিটির পরিচিতি অনুষ্ঠান আমাদের 19শে মে, আপনারা জানতে পারবেন যে আমরা কমিটি কিভাবে সাজিয়েছি। আর এই যে বারবার বিভিন্ন আইডি থেকে যে বলতেছেন বাউল শিল্পী লতিফ সরকারের পদত্যাগ চাই, বাংলাদেশের বাউল সমিতির সভাপতি, ওনাকে কে নির্বাচিত করলো? লতিফ সরকার সাহেবও দেখছি একটা লাইভে আসছে, আইসা উনি কথা বলছে, ওনার পক্ষ থেকে যা বলার বলছে।
আমি শুধু এইটুকু বললাম যে ওনাদেরটা হলো বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন, ওটার প্রতিষ্ঠাতা ছিল মমতাজ বেগম। আর আমাদের বাংলাদেশ বাউল সমিতি যেটা, এটার প্রতিষ্ঠাতা শাহজাহান ভান্ডারী সাদুল্লাহপুরী। আমরা এই বাংলাদেশ বাউল সমিতির সদস্য, বা যে শিল্পীগুলোর নাম বলেছি তারা প্রত্যেকেই এই বাউল সমিতির সদস্য। আমাদের বাউল জয়নাল দেওয়ান আছে এখানে, এরপরে আমাদের রানা দেওয়ান আছে, আমাদের তন্নি সরকার আছে, নূপুর বৈদেশী আছে, যা অনেক শিল্পীবৃন্দ আছে এখানে। তো আশা করি ওই ধরনের পোস্টগুলি আর করবেন না কেউ, যেহেতু আমাদের বাংলাদেশ বাউল সমিতির এই বিষয়টা আপনাদেরকে আমি তুলে ধরলাম। হ্যাঁ, আবারও বলছি, আমার আসলে একটা ধন্যবাদ দিতে হয় আমাদের গিয়াসউদ্দিন সিঙ্গাপুরী ভাইকে। বাংলাদেশের প্রত্যেকটা বাউল শিল্পী তাকে চিনে, শুধু বাউল শিল্পীরা না, অনেক শ্রোতারাও ওনাকে চিনে। গিয়াসউদ্দিন সিঙ্গাপুরী ভাই, উনি একজন সঙ্গীত প্রিয় মানুষ, বাউল শিল্পীদের সুখে দুঃখে পাশে দাঁড়ায়। আমাদের বাংলাদেশ বাউল সমিতির প্রধান পৃষ্ঠপোষক উনি লাইভে একটা কথা বলেছে, এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এই আমাদের বাবলি সরকারের বিষয়টা নিয়েই আমি নিজেও দেখেছি। কাজল দেওয়ান ভাই তার আইডি থেকে একটা পোস্ট দিয়েছে, ওখানে লেখা তার মেয়ে কুঞ্জল দেওয়ানের জন্ম তারিখ 13 এপ্রিল, কিন্তু বাবলি সরকার যে জন্মদিন পালন করছে এটা হইতেছে 7ই মে। একটা সন্তানের তো জন্ম তারিখ দুইটা হইতে পারে না। এই বিষয়টা অনেকেই জানে কিন্তু কেউ প্রকাশ করে নাই। তো আমি কালকে শুনছি গিয়াসউদ্দিন সিঙ্গাপুরী ভাই যে পয়েন্টটা ধরছে, আসলে এটা কিন্তু একটা ভাবনার বিষয় যে আসলে এই বিষয়টা কি। একটা সন্তান তো নিষ্পাপ। আমি আমার কর্মদোষে আমি খারাপ হইতে পারি, কিন্তু আমার সন্তান ছোট বাচ্চাও তো নিষ্পাপ। ওর জন্য কুঞ্জল দেওয়ানের জন্য দোয়া করি, তার জন্য শুভকামনা রইল, তার জন্য মালিক যেন তাকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে, এই কামনা করি। আর তো জন্ম তারিখ বাবার দিক থেকে একটা পাওয়া যাইতেছে, আবার মার অনুষ্ঠানের জন্মদিন আরেকটা, এটা মা বাবাই ভালো জানে। তবে এটা নিয়ে অনেক সমালোচনা হইতেছে, আমি সমালোচনা করব না, তবে বিষয়টা কিন্তু ভাবার মতো। তো যাক, আর সকল বাউল শিল্পীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বিশেষ করে যারা ওই অনুষ্ঠানে ছিলেন, যারা ইচ্ছা মতো নাচানাচি করছেন, এটা আমার বোন হোক, আমার মেয়ে হোক, আমার মা হোক, এতে কোনো আমার আপত্তি নাই। যারা ওই অনুষ্ঠানে ছিলেন, আমি মনে করি প্রত্যেকটা শিল্পীর লাইভে এসে ক্ষমা চাওয়া উচিত। যারা ওই অনুষ্ঠানে ছিলেন প্রত্যেকটা শিল্পীর লাইভে এসে অন্তত ভক্ত আশেকানদের হৃদয়ে একটু শান্তি দিবার জন্য হলেও একবার সরি বলা দরকার। কারণ বাউল শিল্পীদের কাছ থেকে বাউল গানের শ্রোতারা এগুলি আশা করে না। কারণ গায়িকা যদি নায়িকার ভাব ধরে লাভ নাই। গায়িকা যদি নায়িকার ভাব ধরে ভাই, এটা হবে না, তারে অভিনয়ের জন্য কেউ নিবে না। গায়িকাকে বিভিন্ন দরবারে বায়না করে নিবে তাদের গান শোনার জন্য, নায়িকা নিয়ে কেউ নাচাবে না। তাই আমি মনে করি ভক্ত আশেকানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, যারা আপনাদের ভালোবাসে। তো আপনাদের ভালোবাসে যারা, তারাই কমেন্টসে বিভিন্ন কিছু বলতেছে। তো আপনারা যার যার জায়গা থেকে ওই ভক্ত আশেকানদের উদ্দেশ্যে দু একটি কথা বললে আমার মনে হয় জিনিসটা ভালো হইতো। হ্যাঁ, আমি কিন্তু লাইভের শুরুতে একটা কথা বলছি, আমি বারেক বৈদেশীর ততক্ষণ মূল্য আছে, ততক্ষণ আমি ভালো আছি, যতক্ষণ অলিয়া উলিয়ার দরবার থেকে ভক্ত আশেকানরা, তরিকতপন্থী মানুষরা যে পর্যন্ত আমার দাওয়াত দিব, যে পর্যন্ত আমাকে সাপোর্ট করবে, এই পর্যন্ত আমি ভালো। ওরা যদি সাপোর্ট না করে, ওরা যদি আমার নাম সেটা নিষেধ করে যে তাকে আনা যাবে না, তাইলে আমার এই শিল্পী জীবনের কোনো মূল্য নাই, আমার এই বাউল জীবনের কোনো মূল্য নাই। আশা করি আমার কথাটা সকলেই বুঝতে পারছেন। সকলের প্রতি শ্রদ্ধা রইল, সালাম রইল। যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের একজন। ধন্যবাদ সকলকে, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।